হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আকস্মিক মারা যাওয়া অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফের প্রথম নামাজের জানাজা সম্পন্ন হয়েছে। শুক্রবার বাদ এশা রাজধানীর ধানমন্ডির বায়তুল আমান মসজিদে অনুষ্ঠিত জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এর আগে দুপুরে অসুস্থ বোধ করলে হাসান আরিফকে হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। হাসান আরিফের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। রিপোর্ট করেছেন জুনায়েদ আল হাবিব। হঠাৎই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এএফ হাসান আরিফ। নিজ বাসায় সরকারের এই উপদেষ্টা অসুস্থ বোধ করলে তাকে রাজধানীর ল্যাবেইড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপদেষ্টার মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে যান তার সহকর্মী ও স্বজনরা। সমবেদনা জানান শোক সন্তপ্ত পরিবারের প্রতি। উনি উপদেষ্টা পরিষদের সদস্য হিসাবে আমাদের সবচেয়ে অ্যাক্টিভ, সবচেয়ে উদ্যোগী উপদেষ্টাদের একজন ছিলেন। আমি মনে করি আইন অঙ্গনে এমন সজ্জন, বিদ্বান, ভদ্র, প্রাজ্ঞ একজন আইনজীবী খুঁজে পাওয়া আসলেই দুষ্কর। মিশরে অনুষ্ঠিত D8 সম্মেলনে যোগদান শেষে বিমানবন্দরে নেমেই হাসান আরিফের মৃত্যুর খবর শোনেন প্রধান উপদেষ্টা। বিমানবন্দর থেকে সরাসরি ছুটে যান হাসপাতালে। উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুর খবরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ শোক জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তাৎক্ষণিক হাসপাতালে ছুটে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ রাজনৈতিক নেতারা। স্বনামধন্য আইনজীবী ছিলেন না, তিনি একজন বিশিষ্ট গণতন্ত্রে বিশ্বাসী মানুষ ছিলেন এবং এখন যে ট্রানজিশনের যে পিরিয়ডটা, এই গণতন্ত্র উত্তরণের যে পথ যে কাজ শুরু হয়েছে, এই সময় তার খুব বেশি প্রয়োজন ছিল বলে আমরা মনে করি। উপদেষ্টা হিসাবে তিনি এই পদে আসার পরে, দায়িত্বে আসার পরে আমরা একসাথে অনেক সময় বসেছি, কথা বলেছি। তাকে মনে হয়েছে যে একজন খাঁটি দেশপ্রেমিক মানুষ উনি। এদিকে ধানমন্ডির বায়তুল আমান জামে মসজিদে অনুষ্ঠিত হয় সরকারের বেসামরিক বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা হাসান আরিফের প্রথম নামাজের জানাজা। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সহ যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ। জানাজা শেষে তার দাফন সম্পর্কে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। পরশুদিন সকালে ওনার মেয়ে আসবেন, আসার পরে তারপরে শেষ যেগুলো কাজ আছে অনুষ্ঠানাদি সেগুলো করে দাফন করা হবে শহীদ বুদ্ধিজীবী গোরস্থানে। চলতি বছরের 5 আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেলে ডক্টর ইউনূসের নেতৃত্বে 8 আগস্ট শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। ওই দিনই সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন হাসান আরিফ। প্রথমে তাকে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়। পরে তাকে দায়িত্ব দেয়া হয় বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের। এর আগে উপদেষ্টা হাসান আরিফ 2001 থেকে 2005 পর্যন্ত রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া 2008 থেকে 2009 পর্যন্ত ফখরুদ্দিনের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ভূমি এবং ধর্ম উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন। বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী বিশিষ্ট আইনজ্ঞ হাসান আরিফ 1941 সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। জুনায়েদ আল হাবিব, NTV নিউজ, ঢাকা। মিশরের কায়রোতে বিখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি স্বপ্ন পূরণ এবং জীবনে সফল হতে চ্যালেঞ্জ নিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। স্থানীয় সময়ে বৃহস্পতিবার রাতে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার সময় তিনি বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, সেই চ্যালেঞ্জ গ্রহণ করায় বাংলাদেশের জনগণ সুফল ভোগ করছে। সামাজিক ব্যবসার গুরুত্ব তুলে ধরে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সমাজ পরিবর্তনের লক্ষ্য অর্জনে এর বিকল্প নেই। এছাড়া নিজের 3-0 থিওরি সম্পর্কে নোবেল বিজয়ী বলেন, বিশ্বকে এগিয়ে নিতে শূন্য কার্বন নিঃসরণ, শূন্য দারিদ্র্য এবং শূন্য বেকারত্ব, এই 3টি বিষয়কে গুরুত্ব দেওয়া জরুরি। Best thing any education institution give to the students
is to make him or make her capable of dreaming. Once you dream, it will happen. So I talk about zero unemployment. I said all human beings are born as entrepreneurs. Job is the legacy of slavery. We don't want slavery. We don't want to be slaves. But the education system forces us to do that because they say you need a degree, you need a piece of paper. Because if you produce a piece of paper, you get a job. I said, I want to create an education system where we don't need a piece of paper. We don't need a degree to show it to somebody. I use the knowledge to change the life of the other people, change the life of any people. That's what entrepreneurship is all about. নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাড়ি চাপায় বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় রোববার রিমান্ড শুনানির তারিখ ধার্য করে প্রাইভেট কার চালক সহ 3 জনকে কারাগারে পাঠানো হয়েছে। প্রাইভেট কারের চালক সহ 3 যাত্রী ডোপ টেস্ট করার পর তারা মাদকাসক্ত ছিল বলে জানা গেছে। শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাফিয়া শারমিন এর আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী জানান, পূর্বাচলে বৃহস্পতিবার দিবাগত রাতে বুয়েটের 3 শিক্ষার্থীর মোটরসাইকেল চেকপোস্টে তল্লাশির সময় বেপরোয়া প্রাইভেট কার চালিয়ে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বুয়েট কম্পিউটার সায়েন্স বিভাগের 2য় বর্ষের শিক্ষার্থী মুহতাসিম মাসুদ নিহত হয়। অপর 2 জন সহ 2 পুলিশ সদস্য আহত হন। এই গাড়িটি অত্যন্ত দ্রুতগতিতে মোটরসাইকেলটিকে সজোরে আঘাত করার ফলে ঘটনাস্থলেই বুয়েটের একজন মেধাবী ছাত্র, ওর নাম হচ্ছে মুহতাসিম মাসুদ, সিইসি ডিপার্টমেন্টের 21 ব্যাচের, ও ঘটনাস্থলেই মারা যায় এবং সাথে আরও 2 জন ছিল। এদিকে রাজধানীর 300 ফিটে গাড়ি চাপায় বুয়েট শিক্ষার্থী নিহতের প্রতিবাদে বিক্ষোভ করেছে সহপাঠীরা। নিহত মুহতাসিম মাসুদ সিএসই 2021 ব্যাচের শিক্ষার্থী। শুক্রবার দুপুরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে পলাশী মোড় এসে অবস্থান নেয় শিক্ষার্থীরা। অবিলম্বে অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়। শিক্ষার্থীরা জানান, পূর্বাচলের একটি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষে বৃহস্পতিবার ভোরের দিকে মোটরসাইকেলে ফিরছিলেন 3 বন্ধু। এ সময় চেকপোস্টে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছিল। হঠাৎ দ্রুতগতির একটি প্রাইভেট কার তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান মুহতাসিম মাসুদ। পরে গাড়ির চালক মুবিন আল মামুন ও তার 2 বন্ধুকে আটক করে পুলিশ। যে কোনো মূল্যে এই ঘটনার অতি দ্রুত সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার অবশ্যই বিবাদী পক্ষকে বহন করতে হবে। আহতদের স্বাভাবিক জীবনে ফিরে আসার ব্যাপারে বুয়েট কর্তৃপক্ষকে সর্বোচ্চ সহযোগিতার ব্যাপারে আমরা আহ্বান জানাচ্ছি। সড়কে যেন আর কারো প্রাণ না ঝরে, নিরাপদ সড়ক আইন বাস্তবায়ন করতে নিশ্চিত করতে সরকারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি। রাজনৈতিক দল হিসেবে জাতীয় নাগরিক ঐক্যকে স্বাগত জানালেও কোনো দল যেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পায় সেদিকে নজর দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। শুক্রবার বিএনপি পরিবার আয়োজিত জুলাই বিপ্লবে হতাহতদের পরিবারের মাঝে অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। কিন্তু কেন জানি মনে হচ্ছে রোড ম্যাপ যেটি দিয়েছেন সেটি একটু প্রলম্বিত রোড ম্যাপ। বিএনপির সাথে ছল চাতুরি করে কোনো লাভ হবে না। জাতীয় নাগরিক কমিটির এই নামে একটি রাজনৈতিক দল করা হচ্ছে, ঠিক ভালো কথা। গণতন্ত্রের পথে যখন আমরা হেঁটে যাচ্ছি তখন যে কেউ রাজনৈতিক দল সেটা করতে পারে, কিন্তু এইটা যেন আবার রাজকীয় দল হয়ে না ওঠে। জুলাই অভ্যুত্থান নিয়ে নানা ধরনের অপপ্রচার চলছে বলে মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরে অনুষ্ঠিত হয় 17তম বাংলাদেশের আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসবের উদ্বোধন। শতাধিক দেশের 276টি চলচ্চিত্র নিয়ে আয়োজিত হচ্ছে উৎসবটি। আয়োজক শর্ট ফিল্ম ফোরাম এবং উপদেষ্টা বলেন, চলচ্চিত্র জগৎকে অবহেলার চোখে দেখা হয়। তিনি জানান, সরকারের পক্ষ থেকে সংস্কৃতি জগতের সংস্কারের যেসব সুযোগ রয়েছে সে বিষয়ে কাজ করা হচ্ছে। এবারের উৎসবটি জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শহীদ ও শিল্পী এস.এম. সুলতানের জন্মশতবার্ষিকী উপলক্ষে তার প্রতি উৎসর্গ করা হয়েছে। এবং বর্তমান বাংলাদেশ পরিস্থিতি নিয়ে নানা ধরনের অপপ্রচার আসলে চলছে। যে জুলাই অভ্যুত্থানের আমাদের যেই গণমানুষের অংশগ্রহণ, সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণ, সেটা এই ধরনের শর্ট ফিল্ম বা চলচ্চিত্রের মধ্য দিয়ে ফুটে উঠবে এবং
আমাদের একটা হিস্ট্রি এবং ন্যারেটিভ তৈরি হয়ে থাকবে, আমরা এটা প্রত্যাশা করি। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, নির্বাচন নিয়ে তাদের কোনো অস্থিরতা নেই, তবে যথাসময়ে গ্রহণযোগ্য এবং সুষ্ঠু নির্বাচন দিতে হবে। শুক্রবার দুপুরে কেরানীগঞ্জে দলের ঢাকা জেলার কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। বর্তমান সরকারকে জনগণ বসিয়েছে, তারা শহীদদের রক্তের মর্যাদা দিবে বলেও আশা করেন তিনি বলেন, যা কিছু ন্যায়সঙ্গত তার সাথে জামায়াতে ইসলামের নেতাকর্মীরা আছেন। জামায়াতের কর্মীরা চাঁদাবাজি, লুটপাট, জায়গা জমি দখলের সাথে জড়িত না। এসবে দলের নেতাকর্মীরা সরকারকে সহযোগিতা করতে চায়। যথাসময়ে গ্রহণযোগ্য এবং সুষ্ঠু নির্বাচন দেওয়ার দাবি জানান জামায়াতের আমির। আগামী বছরের শেষে অথবা তারপরের বছরের মধ্যখানের ভিতরে একটা নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। আমরা মোবারকবাদ জানাই। আমি আজকেই দাবি করছি না, কিন্তু ঘোষণাটা হলে এদেশের মানুষের মধ্যে একটা আস্থা তৈরি হবে যে এই সরকার আবার মহিল বকরের সরকারের মতো নতুন দল গঠন করে ক্ষমতায় বসার অভিলাষ প্রকাশ করবে না। জানুয়ারির শেষ সপ্তাহ অথবা ফেব্রুয়ারিতেই উদ্বোধন হতে যাচ্ছে যমুনা রেলওয়ে সেতু। একথা জানিয়ে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম বলেছেন, সেতুটি চালু হলে পুনর্গতিতে একই সাথে দুইটি সেতু অতিক্রম করবে দুটি ট্রেন। জানান, 1998 সালে উদ্বোধন করা যমুনা বহুমুখী সেতুতে একটি সিঙ্গেল রেল সেতু ছিল, যেটি অতিক্রম করতে সময় লাগত প্রায় 20 মিনিট। ফলে এখানে একটি পৃথক রেল সেতু নির্মাণের দাবি ছিল দীর্ঘদিনের, যেটি এই সেতুটি চালুর মধ্য দিয়ে পূরণ হতে যাচ্ছে। শুক্রবার বিকেলে রেল সেতু ও সেতুর উভয় প্রান্তে দুটি স্টেশনের নির্মাণ কাজ পরিদর্শন শেষে তিনি একথা বলেন। চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলার মল্লিকপুরে বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে ছুরিকাঘাতে 2 কিশোর নিহতের ঘটনায় খুনিদের বিচার দাবি করে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ রহনপুর সড়কের মল্লিকপুর বাজারে নিহতদের স্বজন এবং খুলশিবাসীর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচি এক পর্যায়ে বিক্ষোভে রূপ নেয়। বক্তব্য রাখেন নিহত মাসুদ রানার বাবা ইজাবুল হক, নিহত রায়হানের বাবা আব্দুল রহিম। তারা দ্রুত হত্যাকারীদের গ্রেফতার করে ফাঁসি দাবি করেন। নগদ নিবেদিত অর্থনীতির খবর। ভরা মৌসুমে অস্থির রাজধানীর চালের বাজার। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে বেড়েছে 4 থেকে 5 টাকা। ব্রয়লার মুরগিও কেজিতে বেড়েছে 20 টাকার মতো। তবে কমেছে আলু ও পেঁয়াজের দাম। বাজারে বোতলজাত সয়াবিনের সরবরাহ কিছুটা বাড়লেও স্বাভাবিক হয়নি বলে জানিয়েছেন বিক্রেতারা। মেজবা হাসানের রিপোর্ট। 1.5 মাস পর আবারও বাড়তি চালের দাম। প্রতি কেজিতে 4 থেকে 5 টাকা বেড়েছে মিনিকেট সহ কয়েক ধরনের চালের দাম। তবে আগের দামেই বিক্রি হচ্ছে 28 চাল। ভরা মৌসুমে এমন দামের কারণ জানেন না বিক্রেতারাও। দায় চাপাচ্ছেন মিল মালিক ও কর্পোরেট সিন্ডিকেটের উপর। সব চাউলে কেজিতে 5 টাকা 6 টাকা বেশি। 5 মাসের মধ্যে আপনার 80 টাকা ছাড়াই দেবে। তো ওই সময় যদিও কমবে কয় টাকা, 2 টাকা 3 টাকা কমলো। কমার পরে তো আপনার এই জায়গায় আসতে পারবো না। এর আগে যেটা নিলাম সেটাতে আজকে যেটা ছিল তার 50 টাকা কমে নিয়েছি, অর্থাৎ 1850 নিয়েছি, আজকে চাইলো 1900। গেল সপ্তাহের চেয়ে কমেছে পেঁয়াজ ও আলুর দাম। দেশীয় আমদানিকৃত পেঁয়াজ বিক্রি হচ্ছে একই দামে। কমেছে নতুন আলুর দামও। পেঁয়াজ গত সপ্তাহে দেশি আসলে 140 টাকা, আর নতুনটা আসছে 70 টাকা আসছে বেচতেছি। পেঁয়াজের দাম আগের থেকে অনেক কমছে, নতুন পেঁয়াজ আসছে। বোতলজাত সয়াবিন তেলের প্রতি লিটারে 8 টাকা বাড়ানোর পর বাজারে সরবরাহ বেড়েছে, কিন্তু এখনো পরিস্থিতি স্বাভাবিক হয়নি বলে জানিয়েছেন বিক্রেতারা। 20 টাকা 8 টাকা করে বাড়াইছে। ওটার ভিতরে আছে এখন 5 লিটার 850, 2 লিটার 350, 1 লিটার 175। কিনে 75 900 টাকা চেয়েছে দাম, ওরাও রাখছে 840 টাকা রাখছে, আর হবে না, তেলে পাচ্ছে না ওরা। ওঠানামার মধ্যে রয়েছে ব্রয়লার মুরগির দাম। 3 দিনের ব্যবধানে কেজিতে বেড়েছে 20 টাকা পর্যন্ত। তবে দাম কমে ডিমের ডজন বিক্রি হচ্ছে 135 টাকায়। ব্রয়লার 200 আর সোনালিটা হচ্ছে 320। কাঁচামাল তো ভাইয়া বাজার একটু কম বেশ হলে দাম একটু বাড়ে। আর আজকে 2-3 দিন কাপ্তান বাজার বন্ধ, তো কাপ্তান বাজারে যে গাড়িগুলা ঢুকতো গাড়িগুলা কম ঢুকতেছে, কারণ কোনো খামারি মাল ঢুকাইতেছে না। শীতের ভরা মৌসুমে বেগুন বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা পর্যন্ত।
ফুলকপির পিস 40 টাকা। মোটামুটি আর যা আছে নিয়ন্ত্রণ আছে, মোটামুটি খারাপ নয়, ভালোই আছে। আমাকে অবস্থার কথা কই লাভ আছে, লাভ নেই। এখন পেঁয়াজ থাকার কথা 40 টাকা 50 টাকা কাঁচা পেঁয়াজ, তাই না? দাম বেশি, সব কিছুর দামই বেশি। শীতে সবজি শীত তুলনায় ততটা কম না, সবজি যতটা আর কম থাকার কথা অতটা না। সবজির বাজারে স্বস্তি ফেরা না ফেরা আর দাম কমা নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। আশুলিয়ায় ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে আশুলিয়া থানার পুলিশ। এতে রবিউল নামে পুলিশের এক উপপরিদর্শক সহ 4 জন আহত হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে 15 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, আশুলিয়ার পূর্ব নরসিংহপুর সোনামিয়া মার্কেট এলাকার রাকিব ভূঁইয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। এ সময় রাকিব চিৎকার করলে তার স্বজনরা পুলিশের উপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। হামলার খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে এসআই রবিউলকে উদ্ধার করে ঘটনাস্থল থেকে 15 জনকে আটক করেন। আটককৃতদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা এবং পুলিশের উপর হামলার অভিযোগে মামলা দায়ের করা হবে বলে জানায় পুলিশ। সাভারে চলন্ত বাসে ডাকাতের ছুরিকাঘাতে আহত হয়েছেন 4 যাত্রী। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কে এই ঘটনা ঘটে। যাত্রীরা জানান, রাত 12টার দিকে শিমুলতলা এলাকায় যাত্রী বেশে ডাকাতরা অস্ত্রের মুখে যাত্রীদের সর্বস্ব লুট করে নেয়। লুটপাট শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন হল সংলগ্ন মহাসড়কে নেমে যায় ডাকাতরা। আহত 4 জনের মধ্যে শামীম হোসেনের অবস্থা গুরুতর। তিনি আশুলিয়ার শ্রীপুর এলাকার বাসিন্দা, চাকরি করতেন ঢাকার একটি বাইং হাউসে। এদিকে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাস চাপায় সোহরাব হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রাত 10:15টার দিকে মোটরসাইকেল নিয়ে উল্টো পথে যাবার পথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাসের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। আশঙ্কাজনক অবস্থায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত 12টার দিকে মারা যান সোহরাব। বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপের সৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, শনিবার থেকে উপকূলীয় এলাকাগুলো দিয়ে মেঘ দেশের মধ্যাঞ্চল পর্যন্ত চলে আসতে পারে। এর ফলে দেশের বিভিন্ন স্থানে দিনের আকাশ মেঘ এবং কুয়াশায় ঢেকে যেতে পারে, হতে পারে বৃষ্টি। বঙ্গোপসাগরের সুস্পষ্ট লঘুচাপটি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি আজ আরও বিস্তৃত হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। 3 দিন ধরে এটি সাগরে অবস্থান করায় প্রচুর মেঘমালা তৈরি হচ্ছে। দেশের উপকূলীয় এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আগামীকাল রোববারও দেশের বিভিন্ন স্থানে হতে পারে বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তরে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট সাদরিনা খন্দকার। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। সাদরিনা, আজকে সর্বনিম্ন তাপমাত্রা কোথায় আছে, আর আপনি আমাদেরকে আবহাওয়া সম্পর্কে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। মিতা, আমি এখন রয়েছি আবহাওয়া অফিসে। এখান থেকে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে রাজধানী সহ দক্ষিণের যে জেলাগুলো আছে ওখানে বৃষ্টিপাত হচ্ছে। আর দেশের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে আজকে 13.3 ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় আজকে তাপমাত্রা হচ্ছে 18.2 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে যে আজকে রাতে বা কালকে সকাল পর্যন্ত খুলনা, চট্টগ্রাম আর বরিশাল, ভোলায় বৃষ্টি হতে পারে, বেশি বৃষ্টি হতে পারে। আর সকাল পর্যন্ত এই বৃষ্টিটা হতে পারে। তারপরে আবার 2-3 দিন বাদে 24-25 তারিখে তীব্র বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলেছে তারা। এদিকে সাগরে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দিয়েছে এবং তারা জানিয়েছে পরবর্তীতে নিম্নচাপের যদি আরও গভীর হয় তাহলে 3 নম্বর সাধারণ স্থানীয় সংকেত দেওয়া হবে। এই ছিল আমার কাছ থেকে আবহাওয়া অফিসের সর্বশেষ। আশুলিয়ায় ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে আশুলিয়া থানার পুলিশ। এতে রবিউল নামের পুলিশের এক উপপরিদর্শক সহ 4 জন আহত হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে 15 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, আশুলিয়ার পূর্ব নরসিংহপুর সোনামিয়া মার্কেট এলাকার রাকিব ভূঁইয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
এ সময় রাকিব চিৎকার করলে তার স্বজনরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। হামলার খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে এসআই রবিউলকে উদ্ধার করে ঘটনাস্থল থেকে 15 জনকে আটক করেন। আটককৃতদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা এবং পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা দায়ের করা হবে বলে জানান পুলিশ। ছাত্র জনতার জুলাই বিপ্লবের শহীদ পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে আয়োজিত কনসার্ট ইকোস ফর রেভলিউশন শুরু হচ্ছে আজ বিকেল 4টায়। উপমহাদেশের প্রখ্যাত শিল্পী রাহাত ফাতে আলী খান গান পরিবেশন করতে এখন ঢাকায় রয়েছেন। গত রাতে একটি ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। জুলাই বিপ্লবের শহীদ এবং আহতদের পাশে দাঁড়াতে এই বিশাল আয়োজনের অপেক্ষায় সঙ্গীত ভক্তরা। রাহাত ফাতে আলী খানের সুরের মূর্ছনায় রাজধানীর আর্মি স্টেডিয়াম এবং এর আশপাশের এলাকা হয়ে উঠবে লোকে লোকারণ্য। কনসার্টের সব প্রস্তুতি শেষে এখন চলছে নিরাপত্তা সহ শেষ পর্যায়ের আয়োজন। দেশীয় ব্যান্ড চিরকুট, আর্টসেল ছাড়াও দেশের কয়েকটি ব্যান্ড এবং শিল্পীরা এতে সঙ্গীত পরিবেশন করবেন। ভিআইপি, ফ্রন্ট রো এবং জেনারেল ক্যাটাগরিতে টিকিট পাওয়া যাচ্ছে। এই কনসার্ট থেকে যা আয় হবে তা জুলাই স্মৃতি ফাউন্ডেশনে দেওয়া হবে। পুরো কনসার্টটি সরাসরি সম্প্রচার করবে এনটিভি। জমকালো আয়োজন, লাইটিং, অত্যাধুনিক সাউন্ড সিস্টেম, এলইডি ডিসপ্লে সবকিছু মিলিয়ে প্রস্তুত আর্মি স্টেডিয়াম। পারফরমেন্সকারী ব্যান্ডগুলো ইতোমধ্যে তাদের রিহার্সাল সেরে নিয়েছেন। কনসার্টটির আয়োজক জুলাই ফাউন্ডেশনের সদস্যরাও রয়েছেন মাঠে। ইকোস অফ রেভলিউশন কনসার্টের খবর জানতে আমরা এখন যাচ্ছি আর্মি স্টেডিয়ামে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। আমরা সরাসরি কথা বলছি তার সাথে। নূর, কেমন দেখছেন নিরাপত্তা প্রস্তুতি, সে সম্পর্কে আমাদের জানাবেন। মিতা, জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থানটি হয়েছিল, গণ আন্দোলনটি হয়েছিল, সেই গণ আন্দোলনে যারা শহীদ হয়েছেন, শহীদ পরিবারের সদস্য এবং আহত যারা হয়েছেন তাদেরকে সহযোগিতার জন্যে আজকে জুলাই ইকোস অফ রেভলিউশন যে কনসার্টটি, সেই কনসার্টটি আয়োজন করা হচ্ছে এবং একটু পরে সেটার যে মূল কাজ, মূল আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে। জুলাই এই যে আর্মি স্টেডিয়ামটি রয়েছে এটির ভেতরে এবং বাইরে এই কনসার্টকে ঘিরে নিরাপত্তা চাদরে একেবারে ঢেকে ফেলা হয়েছে। সেনাবাহিনীর সশস্ত্র সদস্যরা পুরো স্টেডিয়ামের চারপাশে অবস্থান করছেন। এর বাইরে মিলিটারি পুলিশের সদস্যরা অবস্থান করছেন। পুলিশের ঢাকা মহানগর পুলিশের যে সদস্যরা রয়েছেন তাদের বিশাল সংখ্যক উপস্থিতি রয়েছে। এর বাইরেও সাদা পোশাকে এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা যারা রয়েছে তারাও এখানে এসে তাদের যে দায়িত্ব রয়েছে, নিরাপত্তার জন্য যে কাজগুলো রয়েছে তারাও সে দায়িত্ব পালন করছেন। নিরাপত্তা রক্ষী যারা রয়েছেন তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা বলছেন এই কনসার্টকে ঘিরে যাতে কোনো ধরনের অব্যবস্থাপনা, যাতে কোনো ধরনের অনিয়ম, বিশৃঙ্খলা না হয় সেজন্য তারা সজাগ রয়েছেন, সতর্ক রয়েছেন। এর বাইরে আরও বেশ কিছু বিষয় নগরবাসীর জন্য জানার দরকার। আজকে এই কনসার্টকে ঘিরে বেলা 2টার পর থেকে এই রাস্তাটি যারা ব্যবহার করবেন তাদের জন্য এই রাস্তাটি ব্যবহারে যাতে এখানে কোনো ধরনের জ্যাম বা যানজটের সৃষ্টি না হয় সেজন্য পাশের যেই উডাল সড়কটি রয়েছে, অর্থাৎ ওই সড়কটিতে এখানকার বনানী র্যাম্প এবং কুড়িল বিশ্ব রোডের যে র্যাম্প রয়েছে এই দুটি র্যাম্প একদম ফ্রিতে যানবাহন চলাচল করতে পারবে। এছাড়া ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে এই রাস্তাটি ব্যবহারের ক্ষেত্রে বেশ কিছু নির্দেশনা প্রদান করা হয়েছে। যতটা সম্ভব এই রাস্তা এড়িয়ে চলবার জন্য বলা হয়েছে এবং এর বাইরে আরও বেশ কিছু নির্দেশনা রয়েছে। যারা গুলশান অথবা বনানী এলাকায় যাতায়াত করবেন তাদেরকেও আগেই একটু সতর্ক হয়ে রাস্তার যেই যানবাহনের অবস্থা সেটি জেনে তারপর যাতায়াত করার জন্য বলা হয়েছে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে। মিতা, কনসার্টের নিরাপত্তা বিষয়ে জানছিলাম। এবারে আমরা চলে যাচ্ছি আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদিকের সাথে আমরা কথা বলবো। সাদিক, অনুষ্ঠান তো শুরু হতে আর বেশিক্ষণ সময় বাকি নেই, তো কেমন দেখছেন সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। সার্বিক পরিস্থিতি বলতে এখন যেটা চলছে শেষ সময়ের প্রস্তুতি। এখন আমরা দেখেছি যে পুরো জায়গাটি কিন্তু নিরাপত্তার চাদরে বিছিয়ে ফেলা হয়েছে। বিশেষ করে আর্মির পক্ষ থেকে আমরা এই ধরনের নিরাপত্তা এর আগে অনেকগুলো কনসার্ট দেখেছি, কিন্তু এই কনসার্টটির আগে আমরা যেটি থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী তাদের কিন্তু কড়া প্রহরা রয়েছে। তাই স্টেডিয়ামের প্রতিটি কোনায় কোনায় তারা অবস্থান করছেন এবং স্বেচ্ছাসেবক যারা রয়েছে, যারা আয়োজক রয়েছেন তারাও কিন্তু তাদের জায়গা মতো চলে গিয়েছেন এবং যারা আমাদের যে ব্রডকাস্ট
পার্টনার এনটিভির যে ক্রুরা রয়েছেন তারাও কিন্তু তাদের পজিশনে আছেন এবং পুরোপুরি প্রস্তুত বলা যায়। এবং আমরা স্টেজে যেটা দেখছি সেটা হচ্ছে রাহাত ফতেহ আলী খান, যেহেতু তিনি সাধারণত বসে পারফর্ম করে থাকেন, এই জন্য তার জন্য যে মাইক গুলো রয়েছে, মাইক্রোফোন গুলো রয়েছে, সেগুলো সেট আপ দেওয়া হয়েছে। তার যে সঙ্গীরা আসবেন আশা করা হচ্ছে তাদের জন্য মাইক্রোফোন সেট আপ রয়েছে। শেষ সময়ের সাউন্ড গুলোর কোয়ালিটি চেক করা হচ্ছে এবং এই সাউন্ড কোয়ালিটি যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে। এবং পেছনে যে এলইডি লাইট গুলো রয়েছে সেই এলইডি লাইট গুলোর কার্যকারিতা চেক করা হচ্ছে। এবং জায়ান্ট স্ক্রিনে যে বিষয়টি প্রদর্শিত হবে আপনি নিশ্চয়ই জানেন, এটি হচ্ছে ইকোজ অফ রেগুলেশন। তার মানে হচ্ছে জুলাই আগস্টে যারা প্রাণ হারিয়েছেন এবং যারা আহত হয়েছেন, এখনো সুচিকিৎসার অভাব রয়েছে, তাদের জন্য এই আয়োজনটি করা হয়েছে। তাদের যে আত্মত্যাগ, তাদের যে বীরত্ব কথা, সেই বিষয়গুলো কিন্তু এখানে ফুটিয়ে তোলা হচ্ছে জায়ান্ট স্ক্রিনে এবং সেটিও কিন্তু কিছুক্ষণ পরে শুরু হবে। আমরা দেখছি যে এটি নিয়ে উৎসাহ উজ্জীবনার কোনো ধরনের কমতি নেই। বিভিন্ন জায়গায়, বিশেষ করে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আশপাশের জায়গাগুলোতে যেহেতু আইন শৃঙ্খলা বাহিনীর কড়া প্রহরা রয়েছে, সেই সাথে সেনাবাহিনী কিছু সুযোগ সুবিধা তৈরি করেছে। বিশেষ করে জাহাঙ্গীর গেট, জিয়া কলোনি, এই জায়গাগুলোতে আগেই তারা বলেছে যে আজকে 11টা পর্যন্ত চলাচল করতে পারবে যে কোনো যানবাহন। একই সঙ্গে আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে 4টা থেকে, বিকেল 4টা থেকে এখানে যে গাড়িগুলো প্রবেশ করবে বনানী হয়ে, আর্মি গলফ ক্লাব হয়ে, এয়ারপোর্ট হয়ে, এই জায়গাগুলোতে তারা বিশেষ নিরাপত্তা দিবে। একই সঙ্গে টোল প্লাজায় কোনো ধরনের টোল দেওয়া লাগবে না, এক্সপ্রেসওয়েতে তারা ফ্রিতে এখানে চলে আসতে পারবেন। এই ধরনের নানা সুবিধা দেওয়া হচ্ছে। আর টিকিটের কথা যদি বলি, টিকিট বিক্রি শুরু হয়েছে বেশ কয়েকদিন আগ থেকে। এখন টিকিট 36%, 24% এবং 10% 3টি ক্যাটাগরিতে ভাগ করে ছাড় দেওয়া হচ্ছে এবং সেই ছাড়ের কারণে আমরা দেখেছি যে টিকিট বিক্রিতে বেশ সাড়া পড়েছে। আর বিশেষ করে প্রখ্যাত শিল্পী রাহাত ফতেহ আলী খান যেহেতু এখানে পারফর্ম করবেন, তার সাথে বাংলাদেশের যে শিল্পীরা রয়েছে, আর্টসেল রয়েছে, এখানে চিরকুট রয়েছে, তার সাথে সেজান রয়েছে, আফটার ম্যাথ রয়েছে, এই ধরনের সঙ্গীত শিল্পী যারা আছে তারাই মূলত এই পারফরমেন্সটা শুরু করবেন। বিকেলের 4:30 নাগাদ এই পারফরমেন্স জমজমাট হয়ে উঠবে বলে আমরা ধারণা করছি এবং এনটিভির মাধ্যমে সারা বাংলাদেশ শুধু নয়, সারা বিশ্বের মানুষ কিন্তু এই কনসার্টটি সরাসরি দেখতে পারবেন। রাহাত ফতেহ আলী খানের যে প্রখ্যাত যে গানগুলো আছে সেই গানগুলো তিনি করবেন। একই সঙ্গে এখানে যে অর্থটি এখানে আয় হবে, সেই অর্থগুলো দেয়া হবে হচ্ছে জুলাই ফাউন্ডেশনের কাছে, যেখানে সুচিকিৎসার অভাব রয়েছে যেসব আহতদের, তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা হবে। তো এই ছিল সর্বশেষ পরিস্থিতি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো লোকে লোকারণ্য হয়ে উঠবে কনসার্ট এলাকা, সেটি আমরা দেখার অপেক্ষায়। জানছিলাম রাহাত ফতেহ আলী খানের কনসার্টের নিরাপত্তা সহ সার্বিক প্রস্তুতির সবশেষ খবর। গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দান নিয়ন্ত্রণ নিয়ে 2 গ্রুপের সংঘর্ষে 4 মুসল্লি নিহত হওয়ার ঘটনায় ইজতেমা এলাকা এবং আশেপাশে 144 ধারা এখনও অব্যাহত রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইজতেমা ময়দানে কোনো প্রকার সমাবেশ, জমায়েত, মিছিল, মিটিং সব নিষিদ্ধ করা হয়েছে। তবে ইজতেমা ময়দানের আশপাশের সড়ক, মহাসড়ক দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। আজ ইজতেমা ময়দান এলাকায় র্যাব এবং সেনাবাহিনীর টহল, ময়দানের কয়েকটি ফটকে দেশের অবস্থান দেখা গেছে। ময়দানের অভ্যন্তরে রয়েছে এপিপিএন এর সদস্যরা। এছাড়া পুরো ময়দান এলাকার সম্পূর্ণ ফাঁকা রয়েছে। সচেতনতা বৃদ্ধি, প্রচলিত মধু বিষয়ক ভুল ধারণা দূরীকরণ, গবেষক, চাষি, উৎপাদক, ব্যবসায়ী এবং ভোক্তার সেতু বন্ধন গড়ে তোলার লক্ষ্যে ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে জাতীয় মৌমাছি ও মধু সম্মেলন। রাজধানীর ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ IDEB-তে মৌমাছি এবং মধু জোটের আয়োজনে পঞ্চমবারের মতো এই সম্মেলন চলছে। প্রধান অতিথি হিসেবে সম্মেলন উদ্বোধন করেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মোহাম্মদ আমির হোসাইন চৌধুরী। এই সময় বক্তারা তৈরি পোশাক এবং মাছের মতো মধুও বাংলাদেশের রপ্তানি পণ্যের তালিকায় শীর্ষে জায়গা করে নিবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সম্মেলন থেকে মৌমাছি এবং মধু নিয়ে কাজ করা 9 ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে সম্মাননা জানানো হয়। কবরস্থানে দাফন করা হবে। এর আগে শুক্রবার রাতে ধানমন্ডির বাইতুল আমান জামি মসজিদে উপদেষ্টা হাসান আরিফের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। একই দিন বেলা 3:30টায় রাজধানীর ল্যাবেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উপদেষ্টা হাসান আরিফ। হাসান জাবেদ, NTV নিউজ, ঢাকা।
বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে শনিবার থেকে উপকূলীয় এলাকাগুলো দিয়ে মেঘ দেশের মধ্যাঞ্চল পর্যন্ত চলে আসতে পারে। এর ফলে দেশের বিভিন্ন স্থানে হতে পারে বৃষ্টি। বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপটি দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। এটি আজ আরও বিস্তৃত হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। এদিনে নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হচ্ছে বরিশাল, খুলনা সহ বেশ কিছু জেলায়। এদিকে নিম্নচাপ তীব্র হলে কদিন বিরতি দিয়ে 24 ও 25 ডিসেম্বর বৃষ্টি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আগামীকাল রোববারও দেশের বিভিন্ন স্থানে হতে পারে বৃষ্টি। এদিকে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চল কুয়াশাচ্ছন্ন রয়েছে। আমাদের সাগরে একটা নিম্নচাপ আছে, সেটার কারণে আমাদের মেঘগুলা আমাদের ল্যান্ডের দিকে আসছে। কয়রা খুলনার একটা জায়গা যেখানে 7 মিলিমিটার বৃষ্টি আমরা রেকর্ড করেছি। বরিশাল এবং ভোলায় উল্লেখযোগ্য পরিমাণ 1 মিলিমিটার। নিম্নচাপের প্রভাব থাকলেও সেটা কমে যেতে পারে, কিন্তু নিম্নচাপ সাগর থেকে কিন্তু শেষ হবে না। ওটার প্রভাব তখনও সাগরে থাকবে এবং আমাদের সিগন্যাল 1 নম্বর যেহেতু আছে আমাদের সকল সমুদ্রবন্দরের জন্য 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত, হয়তো বা পরবর্তী দিন বা তার পরবর্তী দিন খুব কাছাকাছি সময়ে আমাদের সিগন্যালটা 3 নম্বর হতে পারে। আর কয়েক ঘন্টা পরই গানে গানে মেতে উঠবে রাজধানীর আর্মি স্টেডিয়াম। বিখ্যাত সঙ্গীত কিংবদন্তি রাহাত ফাতেহ আলী খান আর দেশীয় ব্যান্ড শিল্পীদের বাজনার তালে মুখরিত হবে গোটা এলাকা। ছাত্র জনতার জুলাই বিপ্লবে শহীদ পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে আয়োজিত কনসার্ট ইকোজ অব রেভলিউশনের অপেক্ষায় ঢাকা। কনসার্টের টিকিট কাটতে মানুষের লাইন। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। জমকালো আয়োজন, লাইটিং, অত্যাধুনিক সাউন্ড সিস্টেম, এলইডি ডিসপ্লে সবকিছু মিলিয়ে প্রস্তুত আর্মি স্টেডিয়াম। পারফরমেন্সকারী ব্যান্ডগুলো ইতিমধ্যে তাদের রিহার্সাল সেরে নিয়েছেন। সব ধরনের সাউন্ড কোয়ালিটি চেক করা হয়েছে। অলরেডি আয়োজন সম্পূর্ণ শেষ। আমরা বিকাল 4টা থেকে এনটিভি অন ইয়ারে যাবে। দর্শক যারা টিকিট কেটে আসতে পারেননি তারা বাড়িতে বসে এই কনসার্টটা উপভোগ করতে পারবেন। ভিআইপি, সামনের সারি এবং সাধারণ গ্যালারি, স্টেডিয়ামের প্রতিটি কোনায় কোনায় নেওয়া হয়েছে নিরাপত্তা বলয়। খোলা হয়েছে পুলিশ কন্ট্রোল রুম। স্বেচ্ছাসেবকদের সাথে একসাথে কাজ করে যাচ্ছেন এনটিভির সম্প্রচার কর্মীরাও। জুলাইতে আমাদের অনেক ভাই বোন শহীদ হয়েছে, কিন্তু তাদের দায়িত্বটা এখানে শেষ হলো, আমাদের দায়িত্বটা এখনো শেষ না। তাদের প্রতি আমাদের বেশ কিছু দায়িত্ব বাকি। তো এখানে আমরা বেশ কিছু মানুষের মনোরঞ্জনের ব্যবস্থা করছি। এই মনোরঞ্জনের মধ্য দিয়ে আসলে অনেকের আহতদের পরিবারে আমরা টাকা পৌঁছে দিব। এই যে নতুন যে প্রজন্ম আসছে একের পর এক, যে তারুণ্য, তাদের সঙ্গে এনটিভি আছে। এনটিভির যে কোনো প্রযোজনাই হচ্ছে তারুণ্যের সঙ্গে। রাহাত ফাতেহ আলী খান সহ দেশের জনপ্রিয় শিল্পীদের সরাসরি দেখতে এবং শুনতে বিকেল 3টা থেকে খোলা হবে মূল গেট। বিকেল 4টা থেকে আর্মি স্টেডিয়ামে প্রবেশমুখের পার্শ্ববর্তী বনানী এয়ারপোর্ট আর্মি গলফ ক্লাবের পাশের এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল নেওয়া হবে না। কনসার্ট থেকে উপার্জিত অর্থ ব্যয় করা হবে জুলাই আগস্টে পরিবার এবং আহতদের চিকিৎসার্থে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। কনসার্টের খবর জানতে যাচ্ছি আর্মি স্টেডিয়ামে। প্রথমে যাব আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেকের কাছে। সাদেক, অনুষ্ঠানে কোন কোন শিল্পী গান পরিবেশন করবেন আর কনসার্টের শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখছেন? আফসানা, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে আমার পেছনে যে ঘটনাগুলো ঘটছে সেটি অবশ্যই ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন। তার মানে হচ্ছে একদম সর্বশেষ অবস্থা। আমরা যদি দেখি যে প্রত্যেকটি আসন বিন্যাস কিন্তু হয়ে গেছে ইতিমধ্যে। 3টা থেকে খুলে দেওয়া হবে। 3টা থেকে অসংখ্য মানুষ কিন্তু বাইরে লাইন ধরে দাঁড়িয়ে আছেন, যেটি আপনিও বারবার বলছিলেন। এবং আপনাকে জানিয়ে রাখতে চাই, এখানে কিন্তু জনপ্রিয় কাওয়ালি এবং রাগ সঙ্গীত শিল্পীতে যিনি সিদ্ধহস্ত, সেই রাহাত ফাতেহ আলী খান, যিনি নুসরাত ফাতেহ আলী খানের ভাবধারায় এসেছিলেন, কিন্তু পরবর্তীতে আমরা যেটি দেখেছি যে নুসরাত ফাতেহ আলী খানের পরে তিনি আধুনিক যে গানের সংমিশ্রণ, যে সেই বিষয়গুলোকে তুলে এনেছেন, যেটি কিন্তু তরুণ সমাজের কাছে প্রচুর পরিমাণ জনপ্রিয় হয়েছে। এই কারণে পুরো উপমহাদেশ শুধু নয়, সারা পৃথিবীর কাছেও কিন্তু তিনি বেশ জনপ্রিয় রয়েছেন। এই কারণে এই জায়গাগুলোতে প্রচুর সাড়া পড়বে এমনটাই ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে পুরো আনাচে কানাচে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনি নিশ্চয়ই দেখছেন কালো পোশাক পরিহিত যারা রয়েছে স্বেচ্ছাসেবক, তারা কিন্তু পুরো জায়গাটার নিরাপত্তার দায়িত্ব নিয়ে গেছেন। এনটিভি যেহেতু এই সম্প্রচার পার্টনার, এনটিভির যে সম্প্রচার কর্মীরা আছেন তারা কিন্তু নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছেন যেন বাংলাদেশের প্রান্তে থেকেও এই রাহাত ফাতেহ আলী খানের সুরের মূর্ছনায় বিমোহিত হওয়া যায়, সে বিষয়গুলো তারা দেখছেন। আর আপনাকে জানিয়ে রাখতে চাই যে 3টা যেহেতু গেট খুলে দেওয়া হবে, এটি 3টি স্তরের এখানে জায়গা রয়েছে। তার মধ্যে প্রথম যে স্তর সেটি হচ্ছে ভিআইপি, তার পরবর্তীতে সম্মুখ সারি, তারপরে আমরা গ্যালারির যে
অবস্থা সেটি আমরা দেখতে পাই। পাশাপাশি জানিয়ে রাখি যে এখানে আর্মির সাথে সাথে অন্যান্য যে বাহিনী রয়েছে, পুলিশ, র্যাব এবং আনসার, তারা প্রত্যেকে কিন্তু এখানে একটি সেন্ট্রাল কোঅর্ডিনেশন টিম রয়েছে। সেই কোঅর্ডিনেশন টিম আমাদের পাশে অবস্থিত, সেই জায়গা থেকে আমরা দেখতে পেয়েছি। যেহেতু জুলাই যে গণহত্যা হয়েছে, জুলাই আগস্ট যে রেভলিউশন হয়েছে, সেই রেভলিউশনের ইকোজ এখানে প্রতিধ্বনিত হবে, সে কারণে আশা করা হচ্ছে যে অসংখ্য মানুষ তাদেরকে স্মরণ করবেন এবং এই মনোমুগ্ধকর কনসার্ট উপভোগ করবেন। আফসানা, এখন যাব আরেক সহকর্মী স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেনের কাছে। নূর, আপনি বাইরে আছেন, তো বাইরের পরিবেশ কেমন দেখছেন? টিকিট বিক্রি কি শেষ হয়েছে? ওখানকার কেমন মানুষজন সেখানে সমাগম হয়েছে? আফসানা, আকাশ একদম মেঘলা। এই মেঘলা আকাশের মধ্যেই একটু পরেই এই স্টেডিয়ামের ভেতরে সুরের যে মূর্ছনা সেটি শুরু হবে। সেই সুরের মূর্ছনা উপভোগ করতে এরই মধ্যে বেলা প্রায় 1টার পর থেকেই আমরা এই গেটে যখন অবস্থান নেই, তারপর থেকে যারা টিকিট কেটেছেন তারা এখানে আসা শুরু করেছেন এবং ভেতরে এখন পর্যন্ত ভেতরে অনেকে প্রবেশ করেছেন। এখানে আয়োজকদের পক্ষ থেকে 2টি আলাদা গেট করা হয়েছে। এই গেটটি দিয়ে শুধুমাত্র নারীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে এবং আরেকটি গেট রয়েছে যেখানে শুধুমাত্র পুরুষদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এই কনসার্টকে নির্বিঘ্ন করতে, একেবারে বিশৃঙ্খলা মুক্ত করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে একেবারে নিশ্চিদ্র নিরাপত্তা সহ অন্যান্য যেসব ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেসব ব্যবস্থা নেওয়া হয়েছে। সশস্ত্র সেনা সদস্যরা পুরো আর্মি স্টেডিয়ামের চারপাশে অবস্থান করছেন, পুলিশ সদস্যরা অবস্থান করছেন, মিলিটারি পুলিশ যারা রয়েছেন তারা অবস্থান করছেন। এর বাইরে সাদা পোশাক সহ অন্যান্য আরও যে গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে তারাও তৎপর রয়েছেন যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয়। গত কিছুদিন আগে এই স্টেডিয়ামে আতিফ আসলামের একটি কনসার্ট হয়েছিল। সেই কনসার্টটিকে ঘিরে বেশ কিছু বিশৃঙ্খলার অভিযোগ এসেছিল। তখন যারা কনসার্ট উপভোগ করতে এসেছেন তাদের পক্ষ থেকেও অব্যবস্থাপনার অভিযোগ আনা হয়। সেই ধরনের কোনো অব্যবস্থাপনা যাতে না হয় সেজন্য এবার আয়োজক যারা রয়েছেন এবং প্রশাসনের পক্ষ থেকে সুনির্দিষ্ট কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। তার জন্য আপনার বিমানবন্দর থেকে যারা গুলশানে যাবেন তাদেরকে এই রাস্তাটি এড়িয়ে যেতে বলা হয়েছে এবং এরই পাশাপাশি এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটি রয়েছে সেটির বেশ কয়েকটি প্রবেশ পথ একেবারে ভাড়া টোল যে দেওয়া হতো সেই টোল ফ্রি করে দেওয়া হয়েছে যাতে নির্বিঘ্নে কোনো ধরনের দুর্ভোগ ছাড়া ঢাকাবাসী সহ যারা রাহাত ফতে আলী খানের ইকোজ অফ রেভলিউশন কনসার্ট উপভোগ করবেন তাদের জন্য। জুলাই আগস্টে ছাত্র জনতার হত্যাকাণ্ডে জড়িত সকল পুলিশ সদস্যদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ঢাকার পুলিশ কমিশনার। তিনি বলেন, দ্রুত অটোরিকশা নিয়ন্ত্রণ করা না গেলে শহরে ট্রাফিক অবস্থার আরও অবনতি হবে। এক ব্রিফিংয়ে তিনি এসব জানিয়েছেন। থাকতে পারে, কিন্তু এই মত পার্থক্য সমাধানের জন্য থাকতে পারে, কিন্তু এই মত পার্থক্য সমাধানের জন্য কোনো মারামারি বা অটোরিকশা এত দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে যে অচিরেই এটাকে যদি স্টপ না করা হয় সংখ্যা, আপনারা আর কেউ ঘর থেকে বেরোতে পারবেন না। তাদেরকে লাইসেন্স দিতে হবে এবং তাদেরকে একটা ট্যাক্সও দিতে হবে, ট্যাক্সের আনতে হবে। আপনি সরকারের জনগণের টাকায় তৈরি রাস্তা ব্যবহার করবেন অথচ ট্যাক্স দিবেন না, এটা তো পৃথিবীর কোথাও নেই এরকম কিছু। সো এই ব্যবস্থাও নিতে হবে, আদারওয়াইজ আপনারা কিন্তু আর রাস্তা থেকে বেরোতে পারবেন না। গাজীপুর মহানগরের সারাব এলাকার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের 16 কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছে শ্রমিকরা। বৃহস্পতিবার আন্দোলন শুরু করলেও যৌথ বাহিনী সন্ধ্যায় তাদেরকে সড়ক থেকে সরিয়ে দেয়। আজ পুনরায় শ্রমিকরা একই দাবিতে চন্দ্রা নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেছে। মহাসড়ক অবরোধ করায় ওই সড়কের উভয় দিকে যান চলাচল বন্ধ রয়েছে। তবে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর এলাকা ও কালিয়াকৈর ধামরাই আঞ্চলিক সড়কে যোগাযোগ স্বাভাবিক রয়েছে। নগদ নিবেদিত অর্থনীতির খবর।
দেশের ব্যাংকিং খাত এবং মূল্যস্ফীতি সহ আর্থিক খাত সংশ্লিষ্ট তথ্যের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার বিগত দিনের মতো কোনো কারচুপি করছে না বলে জানালেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে সিরডাপ মিলনায়তনে ব্যাংকিং অ্যালামনাক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে তিনি কথা জানান। অর্থ উপদেষ্টা বলেন, গত 15 বছর ধরে আর্থিক খাতের অনেক ভুল তথ্য দিয়ে এক ধরনের তথ্য বিভ্রাট তৈরি করা হয়েছে। অন্তর্বর্তী সরকার কোনো তথ্য লুকিয়ে রাখতে চায় না বলেও জানান তিনি। সালেউদ্দিন আহমেদ বলেন, শেয়ার বাজারের দুরবস্থার জন্য যারা কারসাজিদের পাশাপাশি নিয়ন্ত্রণ সংস্থাও দায়ী। এছাড়া ব্যাংক ও আর্থিক খাতে সংস্কারকে এগিয়ে নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে বক্তারা অর্থনীতিতে শৃঙ্খলা আনার পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে এখনকার বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন। বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, শনিবার থেকে উপকূলীয় এলাকাগুলো দিয়ে মেঘ দেশের মধ্যাঞ্চল পর্যন্ত চলে আসতে পারে। এর ফলে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। বঙ্গোপসাগরের সুস্পষ্ট নিম্নচাপটি দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। এটি আজ আরও বিস্তৃত হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। এদিন নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হচ্ছে বরিশাল, খুলনা সহ বেশ কিছু জেলায়। এদিকে নিম্নচাপ তীব্র হলে কদিন বিরতি দিয়ে 24 ও 25 ডিসেম্বর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল দেশের বিভিন্ন স্থানে হতে পারে বৃষ্টি। এদিকে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে কুয়াশাচ্ছন্ন রয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, গেল 3টি জাতীয় সংসদ নির্বাচনে যাদের বয়স আজ 30 থেকে 32 বছর হয়েছে তারা ভোট দিতে পারেনি। তাদের ভোটের অধিকার হরণ করেছে আওয়ামী লীগ সরকার। দুপুরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলনে তিনি একথা বলেন। আওয়ামী লীগ ক্ষমতা ছেড়ে পালানোর আগে ব্যাংক, বিমা সহ আর্থিক খাতগুলো লুটে পুটে খেয়ে বিদেশে পাচার করেছে। 7টি উপজেলা থেকে নেতাকর্মী ও সমর্থকরা কর্মী সমাবেশে যোগ দেন। যে দেশকে ভালোবাসে, যে জনগণকে ভালোবাসে, সে কখনো পালায় না। হ্যাঁ, গাল গোড়া বলে দিয়েছিলেন আমি পালাবো না, এদের নৈতিক সাহস ছিল না। 3টা নির্বাচন আর যাদের বয়স 30-32 হয়েছে তারা একটা ভোটও দিতে পারে না। তাদের সমস্ত ভোটকে জেনোসাইড করেছিল, গণহত্যা করেছিল, ভোটের গণহত্যা। ছাত্র জনতার জুলাই বিপ্লবে শহীদ পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে রাজধানীর আর্মি স্টেডিয়ামে চলছে কনসার্ট ইকোস অফ রেভলিউশন। উপমহাদেশের প্রখ্যাত শিল্পী রাহাত ফতে আলী খান গান পরিবেশন করবেন এখানে। গতরাতে একটি ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। জুলাই বিপ্লবে শহীদ এবং আহতদের পাশে দাঁড়াতে এই বিশাল আয়োজন উপভোগ করছে ভক্তরা। কনসার্টের শুরুতে বাংলাদেশের কাওয়ালি ভিত্তিক দল সিলসিলার শিল্পীরা কাওয়ালি পরিবেশন করেন। রাহাত ফতে আলী খানের সুরের মূর্ছনা উপভোগ করতে রাজধানীর আর্মি স্টেডিয়াম ও এর আশেপাশের এলাকা হয়ে উঠেছে লোকে লোকারণ্য। সিলসিলার কাওয়ালি পরিবেশনার পর গান গায় র‍্যাপ সঙ্গীত শিল্পী হান্নান হোসেন। এছাড়া দেশীয় ব্যান্ড চিরকুট আর্টসেল ছাড়াও দেশের কয়েকটি ব্যান্ড এবং শিল্পীরা এতে সঙ্গীত পরিবেশন করবেন। ভিআইপি, ফ্রন্ট রো এবং জেনারেল ক্যাটাগরিতে টিকিট পাওয়া যাচ্ছে। এই কনসার্ট থেকে যা আয় হবে তা জুলাই স্মৃতি ফাউন্ডেশনে দেওয়া হবে। পুরো কনসার্ট সরাসরি সম্প্রচার করছে এনটিভি। কনসার্ট জমকালো আয়োজন, লাইটিং, অত্যাধুনিক সাউন্ড সিস্টেম, এলইডি ডিসপ্লে সবকিছু মিলিয়ে জাঁকজমকপূর্ণ স্টেডিয়াম। কনসার্টটির আয়োজক জুলাই ফাউন্ডেশনের সদস্যরাও রয়েছেন মাঠে। কনসার্টের খবর জানতে যাচ্ছি আর্মি স্টেডিয়ামে। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক। সাদেক, অনুষ্ঠান তো শুরু হয়ে গেছে, তো দর্শক সমাগম কেমন দেখছেন আর সবকিছু মিলে সার্বিক পরিস্থিতি কি আমাদের জানাবেন? কারণ আপনি দেখতে পাচ্ছেন যে এখন র্যাপ সঙ্গীত চলছে, আর এই র্যাপ সঙ্গীত এখন দিচ্ছে হচ্ছে সেজার। কিছুক্ষণ আগে আরেকজন র্যাপার তিনি এখানে জনগণ যারা এসেছেন, যারা শ্রোতা এসছেন তাদেরকে মাতিয়ে রেখেছিলেন। এই বিশেষ করে তার একটি বৈশিষ্ট্য রয়েছে, তিনি কিন্তু 10 দিন জেল কেটেছেন জুলাই বিপ্লবের জন্য কথা বলার ক্ষেত্রে। তার 10 দিনের জেল হয়েছিল। তিনি কিছুক্ষণ আগে তার 4টি র্যাপ সঙ্গীত এখানে পারফর্ম করে গিয়েছেন। সাধারণ যারা এসছেন, দর্শকরা যারা এসছেন বিভিন্ন জায়গা থেকে, আমরা দেখেছি যে ভিআইপি এই জায়গাটাতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে। রাহাত ফতে আলী খান তিনি কিন্তু সর্বশেষ পারফর্মার এবং তিনি কিন্তু মূল আকর্ষণ, যার কারণে এখন পর্যন্ত যারা এসছেন বেশিরভাগই কিন্তু রাহাত ফতে আলী খানের যে
পারফরমেন্স সেটি উপভোগ করার জন্য বেশিরভাগ মানুষ এসছে। তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই পারফরমেন্সগুলো কিন্তু নানা ধরনের পারফরমেন্স হচ্ছে। তার মধ্যে প্রথমে আমরা দেখি যে সিলসিলা মূলত কাওয়ালি গানগুলোকে বেশি আধিক্য দিচ্ছে। বিশেষ করে ভারতের যেই কাওয়ালি গানগুলো রয়েছে খুব জনপ্রিয়, বাংলাদেশের যে কাওয়ালি গানগুলো জনপ্রিয়, সেই জনপ্রিয় কাওয়ালি গানগুলোকে প্রথম উপস্থাপনের মাধ্যমে পরবর্তীতে এই র্যাপের মাধ্যমে এখন চলছে। এরপরে আমরা যেটি জানি যে আর্টসেল বাংলাদেশের অন্যতম একটি জনপ্রিয় একটি ব্যান্ড সঙ্গীত শিল্পী। সেই ব্যান্ড সঙ্গীত শিল্পী তাদের গানগুলোর মাধ্যমে মাতিয়ে যাওয়ার পরে আমরা সর্বশেষ যেটি দেখব যে নুসরাত ফতেহ আলী খান থেকে ফোক এবং কাওয়ালি এবং রাগের যে সংমিশ্রণ, তার যে আধুনিক ধারা এবং কাওয়ালির সাথে যে সংমিশ্রণ, এই বিষয়গুলো দেখার জন্য বিশেষ করে আফরিন থেকে শুরু করে জপ্তেরে এই ধরনের গানগুলো কিন্তু বারবার তারা শোনার জন্য এখানে অংশগ্রহণকারীরা বারবার বলছেন যে এই ধরনের একটা আয়োজন বাংলাদেশে আসলে খুব বেশি আসেননি, কারণ রাহাত ফতেহ আলী খানও বাংলাদেশে পারফর্ম করেননি। আর এই প্রথমবারের মতো তাকে সরাসরি দেখার জন্য তারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন। একই সঙ্গে তাদের উদ্যোগ তো রয়েছে, এই যে জুলাই অগাস্টে যারা আত্মত্যাগ করেছেন, যারা নতুন বাংলাদেশ বিনির্মাণের চেষ্টা করেছেন, তাদেরকে এই মহতী উদ্যোগে সামিল হওয়ার জন্য তারা এখানে এসেছেন। সব কিছু মিলিয়ে এভাবেই চলছে। আগামী সামনের সময়টা কিন্তু আরো বেশি জমজমাট হয়ে উঠবে। জানছিলাম রাহাত ফতেহ আলী খানের কনসার্টের সর্বশেষ খবর। অন্তর্বর্তী সরকার ঢাকায় বসে কোনো পরিকল্পনা করবে না, মানুষের সাথে কথা বলেই করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। দুপুরে কিশোরগঞ্জের ইটনা উপজেলার বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। সড়কটা হয়ে গেছে, তো এখন এটার ভালো মন্দ নিয়ে আমরা আর বিতর্ক করব না, কিন্তু এইটার ফলে সৃষ্ট যেসব অসুবিধা সৃষ্টি হয়েছে সেগুলোকে আমরা সমাধান করার চেষ্টা করব। এখন থেকে ঢাকায় বসে কোনো পরিকল্পনা করব না, আমরা মানুষের সাথে কথা বলে মানুষ যেটা চায়, মানুষ যেটা প্রয়োজন বোধ করে সেটাই করব। পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম বলেছেন, ভেঙে পড়া পুলিশের মনোবল ও কর্মস্পৃহা ফিরিয়ে আনাই এখন বড় চ্যালেঞ্জ। বিকেলে সিলেটের সকল ইউনিটের পুলিশ কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময়কালে তিনি একথা বলেন এক শ্রেণীর অসাধু ব্যক্তির হস্তক্ষেপে 5 আগস্টের পর দায়ের করা মামলায় অনেক নিরীহ ব্যক্তিকে আসামি করা হয়েছে, তবে তদন্ত সাপেক্ষে প্রকৃত আসামিকেই গ্রেফতার করা হবে। হয়রানি বন্ধে নিরীহ ব্যক্তিকে গ্রেফতার বা হয়রানি না করার নির্দেশ দেওয়া হয়েছে। ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের ময়মনসিংহ বিভাগের বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সকালে ময়মনসিংহ জেলা স্কুলে আয়োজিত বাছাই পর্বের প্রতিযোগিতায় অংশ নেয় সহস্রাধিক শিক্ষার্থী। প্রাথমিক বাছাই পর্ব শেষে ঢাকায় চূড়ান্ত পর্বে যাবার সুযোগ পেয়েছেন ময়মনসিংহ বিভাগের সেরা 5 বাংলাবিদ। নতুন প্রজন্মের কাছে বাংলার সংস্কৃতি, শুদ্ধ বাংলা বানান ও ব্যবহার ছড়িয়ে দিতে ষষ্ঠবারের মতো ইস্পাহানি টি লিমিটেড আয়োজন করছে বাংলা প্রতিযোগিতা ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ। পরে নির্বাচিতদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয়। The well-marked low over Southwest Bay and adjoining area moved northeastwards, intensified into a depression at evening yesterday, and now lies over West Central Bay and adjoining area. It is likely to move north-northeasterly direction further. Bangladesh Meteorological Department today forecasted light to moderate rain in different parts of the country for the next 24 hours, commencing from 9 a.m. today. The weather may remain mainly dry with a temporary partly cloudy sky elsewhere over the country, said a Met Office bulletin. The concert, Echoes of Revolution, is being held at the capital's Army Stadium to support the families of the martyrs and the injured in the July Revolution. Renowned singer of the subcontinent, Rahat Fateh Ali Khan, will perform at the concert. He arrived at Dhaka Shah Jalal International Airport on a flight last night. Fans are enjoying this huge event to support the martyrs and the injured in the July Revolution. In addition to Chirkut and Artsel, several bands and artists from the country will also perform at the event. The entire concert is being broadcast live by NTV.
Dhaka Metropolitan Police Commissioner S.M. Sajjad Ali on a Saturday said that the list of extortionists in Dhaka city is being prepared and the law enforcers will begin their drives within 2 to 3 days. He shared the information at a view exchange meeting with police students and residents of Romna area at Institution of Diploma Engineers in Dhaka. The DMP commissioner said that due to the extortion, the prices of essential commodities are on the rise and low and middle income group people are the most sufferers. He warned that no individuals involved in extortion will be spared. অতীতের মতো ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতিতেও সমমনা দলগুলোকে একসাথে নিয়ে কাজ করবে বলে জানিয়েছে বিএনপি। সমমনাদের সাথে বৈঠক শেষে কথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। অন্যদিকে সমমনা দলের নেতারা বলেছেন উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় ঐক্যের প্রয়োজনীয়তা ফুরিয়ে যায়নি। হাসান মাহমুদের রিপোর্ট। যুগপৎ আন্দোলনের সঙ্গী 12 দলীয় জোটের নেতাদের সাথে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠক করে বিএনপির লিয়াজো কমিটি, যার নেতৃত্ব দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর তারা বৈঠক করে সমমনা জোট ও লেবার পার্টির নেতাদের সঙ্গে। দেশের বিদ্যমান রাজনৈতিক অবস্থা নিয়ে সমমনা দলগুলোর সাথে আলোচনা হয়েছে। পরে সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী নির্বাচন ও পঞ্চদশ সংশোধনীর রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসায় সরকারের ভাবনা বোঝার চেষ্টা করবে তারা। দীর্ঘদিন যাবৎ আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করেছি এবং যুগপৎ আন্দোলনে আমরা রত ছিলাম। এই সরকারের এই ফ্যাসিবাদের পতনের লড়াইয়ে অত্যন্ত সাহসী এবং কার্যকর ভূমিকা পালন করেছে 12 দলীয় জোট। দীর্ঘদিন যাবৎ যে আন্দোলন করে এসেছে, আমাদের সেই আন্দোলনের এবং সেই ঐক্যের প্রয়োজনীয়তা ফুরিয়ে যায় নাই। আর উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে আগামীতেও থাকবে একসঙ্গেই। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তির দাবিতে গণতান্ত্রিক পরিষদ আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিএনপি নেতারা অবিলম্বে তাদের নেতাদের সব মামলা প্রত্যাহারের দাবি জানান। আমাদের নামে যে অজস্র মিথ্যা মামলা, অজস্র রাজনৈতিক প্রতিহিংসার মামলা, সেই মামলাগুলোকে তুলে নেওয়ার জন্য আপনারা এখন দাবার কোর্টের মতো দাবার গুটি সাজিয়েছেন। বাজার সিন্ডিকেট ভাঙতে না পারলে জনদুর্ভোগ বাড়বে বলেও মনে করেন তারা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, যে দেশকে ভালোবাসে সে দেশ থেকে পালায় না। অপরদিকে দলের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, 2025 সালের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হতে হবে। আলাদা অনুষ্ঠানে তারা এই কথা বলেন। যে দেশকে ভালোবাসে, যে জনগণকে ভালোবাসে, সে কখনো পালায় না। হ্যাঁ, গাল গোড়া বলে দিয়েছিলেন আমি পালাবো না, এদের নৈতিক সাহস ছিল না। আমরা বলছি সুষ্ঠু নিরপেক্ষ পার্টিসিপেটরি নির্বাচন হতে হবে এবং সেটি 2025 সালের ভিতরে হতে হবে। আমরা মনে করি 3 থেকে 6 মাসের ভিতরে প্রয়োজনীয় সংস্কার সাধন করা সম্ভব এবং তারপরে এই বছরের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান করবে। এটাই জাতির প্রত্যাশা, জামায়াতে ইসলামীর দাবি। অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফের দ্বিতীয় জানাজা সকালে হাইকোর্ট চত্বরে অনুষ্ঠিত হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার আমিরুল ইসলাম, সুপ্রিম কোর্ট উভয় বিভাগের বিচারপতিগণ, বারের নেতৃবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক আইনজীবীরা জানাজায় অংশ নেন। মরহুম হাসান আরিফের মেয়ে বিদেশ থেকে ফেরার পর তার দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এর আগে শুক্রবার রাতে ধানমন্ডির বাইতুল আমান জামে মসজিদে উপদেষ্টা হাসান আরিফের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। শুক্রবার বেলা 3:30টায় রাজধানীর ল্যাবিড হাসপাতালে হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উপদেষ্টা হাসান আরিফ।
রাজনৈতিক সদিচ্ছা ও ঐকমত্য ছাড়া আইনশৃঙ্খলা বাহিনী সংস্কারের উদ্যোগ নিয়ে কোনো লাভ হবে না বলে মত দিয়েছেন বিশ্লেষকরা। সকালে রাজধানীর সৈয়দপুর মিলনায়তনে সংলাপে বিশ্লেষকরা এই মত দেন। বলেন, অতীতে ক্ষমতায় থাকার হাতিয়ার হিসেবে যারা রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করেছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে ভবিষ্যতে এর পুনরাবৃত্তি ঠেকানো যাবে। বিস্তারিত জুনায়েদ আল হাবিবের রিপোর্টে। রাজধানীর সৈয়দপুর মিলনায়তনে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য আইন শৃঙ্খলা শীর্ষক সংলাপের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ CGS। রাজনৈতিক নেতৃবৃন্দের পাশাপাশি অংশ নেন আইন শৃঙ্খলা বাহিনীর সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তারা। বক্তারা বলেন, গত 53 বছরে রাজনৈতিক দলগুলো আইন শৃঙ্খলা বাহিনীকে যে যার মতো ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করেছে। এ কারণেই দেশের জনগণ কখনোই প্রকৃত পুলিশি সেবা পায়নি বলে অভিযোগ করেন তারা। তাই এ বাহিনীতে সংস্কারের আগে রাজনৈতিক ঐক্যমত্য প্রয়োজন বলেও মনে করেন বক্তারা। আমরা যতই কমিশন করি, যতই আলোচনা করি, যতই রিপোর্ট তৈরি করি, রাজনৈতিক দল যদি এটাকে সমর্থন না করে, সম্পূর্ণ এবং সার্বিকভাবে এটাকে বাস্তবায়ন না করে, তাহলে কোনো ফল হবে না। চূড়ান্ত বিশ্লেষণের রাজনৈতিক সিদ্ধান্ত দরকার। আমি এখন আওয়ামী লীগের সময় আইজি, তো আমার যদি কাজ হয় যে বিএনপির লোকদেরই ফলো করতে হবে, শ্যাডো করতে হবে, এবং এদেশে ভালো পুলিশ অফিসার কে হবে যে অপোজিশনের মিটিংটা ভেঙে দিতে পারবে, যে অপোজিশনের পরে শ্যাডো করবে। তো এগুলো তো পলিটিক্যাল ডিসিশন, আপনাকে এটা ঠিক করতে হবে। বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেন, ভবিষ্যতে রাজনীতিবিদরা যাতে আর স্বৈরাচার হয়ে উঠতে না পারে সেই বন্দোবস্ত করতে হবে। দেশটা কি আমাদের না, আপনাদের না? তবে খারাপ ভোটার খারাপ লিডার আনবে। আমি সরি বাট দিস ইজ ট্রু। আপনি যদি এখন এলাকাতে তাকে ভোট দেন, মার্কা দেখে অস্থির হয়ে যান, খারাপ মানুষ আসলে আপনি যত সংস্কার করেন আমরা সব ধ্বংস করে দেব যদি আমরা খারাপ মানুষকে নেতৃত্বে আনি। ইয়াবা বদি কিংবা মমতাজদের মতো সংসদ সদস্যের বদলে সৎ, যোগ্য ও ভালো মানুষদের নির্বাচিত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান বক্তারা। জুনায়েদ আল হাবিব, NTV নিউজ, ঢাকা। চাঁদাবাজি ছিনতাই পুরোপুরি বন্ধ করতে রাজধানী ঢাকায় চাঁদাবাজিদের তালিকা তৈরি করা হচ্ছে। 2-3 দিনের মধ্যে তালিকা ধরে গ্রেফতার অভিযান শুরু হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মাননীয় দায়িত্ব পালন করে আসছেন বাংলাদেশ পুলিশের I draw your attention and transnational crime অতিরিক্ত পুলিশ চাঁদাবাজদের হালনাগাদ একটি লিস্ট তৈরি করছি এবং এই লিস্ট 1-2 দিনের মধ্যে সম্পন্ন হলে আমি চাঁদাবাজদের গ্রেপ্তারের জন্য, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য অচিরেই পদক্ষেপ গ্রহণ করব। জুলাই গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও শহীদদের পরিবারের সহযোগিতার জন্য আয়োজিত কনসার্ট ইকোস অফ রেভলিউশন কানায় কানায় পূর্ণ তারুণ্যের জোয়ারে। কাওয়ালি র্যাপ, রক ব্যান্ডের সুরের মূর্ছনায় উদ্বেলিত পুরো আর্মি স্টেডিয়াম। মূল আকর্ষণ রাহাত ফতে আলী খানের গান শুনতে দূর দূরান্ত থেকেও ছুটে এসেছেন ভক্ত অনুরাগীরা। বিকেল থেকে সঙ্গীত পরিবেশন করছেন দেশের জনপ্রিয় সব ব্যান্ডের শিল্পীরা। আর কিছুক্ষণ পর মঞ্চ মাতাবেন উপমহাদেশের খ্যাতিমান সঙ্গীত শিল্পী রাহাত ফতে আলী খান। পুরো কনসার্ট সরাসরি সম্প্রচার করছে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল NTV। নিয়ামুল আজিজ সাদিক জানাচ্ছেন বিস্তারিত। জুলাই আগস্টের প্রতিবাদী কণ্ঠস্বরগুলো সুরের লহরীতে ঝড় তোলে স্টেডিয়ামে। সাইদ, মুগ্ধ, রিফাতদের স্মরণে 10 দিনের জেল খাটা র্যাপার উত্তাল দিনগুলোর কথা স্মরণ করিয়ে দেন। রাহাত ফতে আলী খানের জন্য মেইনলি, বাট আফটার ম্যাথেরও অনেকদিন ধরে আমি ফ্যান, সো মহ শোনার জন্য বেসিকলি এসেছি। আমরা সবাই ফ্রেন্ড সার্কেল প্লাস কাজিন আসছি রাহাত ফতে আলী খানের শো দেখতে, প্লাস ওর গানগুলো অনেক পছন্দ আমার। ছাত্র বিপ্লবীদের আয়োজনে যে কাওয়ালি নিষিদ্ধ ছিল TSC-তে, সেটি এখন বড় পরিসরে আর্মি স্টেডিয়ামে সিলসিলার কণ্ঠে প্রতিধ্বনিত হলো।
দুপুর থেকে আর্মি স্টেডিয়ামে লোক সমাগম বাড়তে থাকে। হাজারো মানুষের জন্য নিরাপত্তা বলয় তৈরি করে সেনাবাহিনী সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী। খুব ভালো লাগছে, মানে আমরা অনেক কষ্ট করে হেঁটে আসছি, সিকিউরিটিটা অনেক ভালো। আর রাহাত তো আমার অনেক ফেভারিট, মানে আমি ছোট থেকে শুনি, ওর একটা গানও মানে আমি মিস করি না। মূল আকর্ষণ রাহাত ফতে আলী খানকে এক নজর দেখতে এবং সরাসরি গান শুনতে মানুষের আগ্রহের যেন কমতি ছিল না কোনো অংশে। আম্মা ছোটবেলা থেকে রাহাতের গান শুনতে শুনতে আসছে, তো মাম্মার কাছ থেকে শুনে শুনেই আর কি এই গানটা পছন্দ। এখন বড় হয়ে এই গানগুলো ভালো লাগছে। রাহাত ফতে আলী খান তো একটা বিরাট বড় ব্যাপার বাংলাদেশের জন্য, তিনি পারফর্ম করছেন, আমরা দেখবো। ও সবই ভালো লাগে আমার, ও যা বলে তাই ভালো লাগে। দেশীয় শিল্পীদের সুরের মূর্ছনায় ভাসছে পুরো স্টেডিয়াম। যতই সময় গড়াচ্ছে ততই দর্শকদের ভিড় বাড়ছে। কনকনে শীত উপেক্ষা করে সুরের জগতে অবগাহন করতে ছুটে আসছেন হাজারো মানুষ। এই কনসার্ট থেকে আয়ের অর্থ তুলে দেওয়া হবে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কাছে। কনসার্টে গান পরিবেশনের জন্য কোনো পারিশ্রমিক নিচ্ছেন না উপমহাদেশের বিখ্যাত সঙ্গীত শিল্পী রাহাত ফতে আলী খান। আর কিছুক্ষণ পর মঞ্চে উঠে দর্শক মাতাবেন রাহাত ফতে আলী খান। এই কনসার্ট শুরু থেকে শেষ পর্যন্ত সরাসরি সম্প্রচার করছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভি। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। আর্মি স্টেডিয়াম কনসার্টে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুকসিমুল হাসান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুকসিমুল, এখন কার পরিবেশনা চলছে আর দর্শক উপস্থিতি কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। দর্শক উপস্থিতি বলা যায় যে এই আর্মি স্টেডিয়াম ইতোমধ্যে প্রায় কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে আছি এটি মূলত আর্মি স্টেডিয়ামের ভিআইপি জোন। এই ভিআইপি জোনে যেমন প্রচুর দর্শক রয়েছে এবং অনেকে এখনও আমরা যতটুকু দেখেছি যে বিভিন্ন যে গেটগুলো রয়েছে সেই গেটে একটা দীর্ঘ সারি সারিভাবে তারা দাঁড়িয়ে আছে সিরিয়াল দিয়ে, যেহেতু তাদেরকে চেক করে এক ধরনের ঢোকানো হচ্ছে। সে কারণে কিছু মানুষ এখনও বাইরে আছে। বাইরে বেশ একটা উৎসবমুখর পরিবেশ, ভেতরে অনেকটাই ভরে গেছে। ভিআইপি জোনে কিছু কম থাকলেও আমরা যদি ঠিক সাধারণ জনগণের জন্য যে স্পেসগুলো রয়েছে সেটি ইতিমধ্যে ভরে গেছে। এবং যে জিনিসটি আপনি জানতে চেয়েছিলেন যে এখনকার পরিবেশনা চলছে, এই মুহূর্তে আসলে কারো পরিবেশনা চলছে না, একটি বিরতি চলছে। কেননা কিছুক্ষণ আগে এখান থেকে চিরকুট গান শেষ করলো, চিরকুটের লিড ভোকাল সুমি তিনি গান শেষ করেছেন। এবং তার আগে আমরা দেখেছি আফটার ম্যাথ তারা সঙ্গীত পরিবেশন করেছে। এবং তার আগে আমরা দেখেছি যে সিলসিলা নামে একটি সঙ্গীত সংগঠক তারাও গান পরিবেশন করেছে। তারা মূলত কাওয়ালি টাইপের গানই গায়। আর এর বাইরে যদি বলি যে এই মুহূর্তে স্টেজে উঠবে আর্টসেল। মূলত আর্টসেল হচ্ছে এই অনুষ্ঠানের সেকেন্ড চমক বলা যায়, কেননা মূলত যার জন্য সবাই অপেক্ষা করছে রাহাত ফতে আলী খান, তিনি যেমন আসবেন একটু পরে। তিনি একটি জিনিস জানিয়ে রাখি, তিনি ইতিমধ্যেই আমরা ব্যাক স্টেজে দেখেছি যে তিনি এসেছেন, এর বাইরে বলতে গেলে যে তিনি এখন যে জায়গাটি তার জন্য সংরক্ষিত রাখা হয়েছে বিশ্রামের জন্য, মূলত সেই বিশ্রামের সেই জায়গাটিতে তিনি এখন অবস্থান করছে। ঠিক এখন থেকে 10 মিনিট আগে তিনি 4 নম্বর গেট থেকে স্টেজের পেছন থেকে ভেতরে ঢুকেছেন এবং সেখানে তিনি বিশ্রাম ঠিক না, মূলত তিনি অপেক্ষা করছেন। এবং এর আগে আমরা যেটি বলছিলাম যে চিরকুটের লিড ভোকাল সুমি তিনি সঙ্গীত পরিবেশন করেছেন। এবং এখন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড আর্টসেল, মূলত আর্টসেল সঙ্গীত পরিবেশন করবে। বাংলাদেশের ভেতরে আর্টসেলের একটা বিশাল জনপ্রিয়তা রয়েছে। মূলত তরুণ প্রজন্মের দর্শকরা আর্টসেলের গান খুব বেশি পছন্দ করে। মূলত সেই আর্টসেল গান গাবেন এবং দর্শক কানায় কানায় পূর্ণই বলা যায় আছে এবং উৎসবমুখর পরিবেশ আছে। আর একটি কথা জানিয়ে রাখি যে স্পিড অফ জুলাই যারা এই কনসার্টের আয়োজন করেছে তারা এই কনসার্টের পুরো টাকাটাই মূলত জুলাই রেভলিউশনে যারা আহত এবং যাদের নিহত হয়েছে তাদের স্বজনদের জন্য মূলত এই অর্থ খরচ করবেন। এবং রাহাত ফতে আলী খান তিনিও এই অনুষ্ঠান থেকে কোনো পারিশ্রমিক বা গানের জন্য কোনো সম্মানই সেটি তিনি নেবেন না। অর্থাৎ পুরো এই অনুষ্ঠানটি মূলত 5 আগস্টের আগের যে প্রেক্ষাপট জুলাই অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে আহত এবং হতাহতদের নিহতদের পরিবারের তাদের সাহায্যের জন্যই মূলত তারা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কাছে এই অর্থগুলো জমা দেবে। তো এই হচ্ছে আর্মি স্টেডিয়াম থেকে আজকের এই মেগা কনসার্টের সবশেষ খবর। আর্মি স্টেডিয়াম থেকে জানছিলাম কনসার্টের খবর।
রাহাত ফতেহ আলী খানে কনসার্ট ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে রাজধানী আর্মি স্টেডিয়াম এবং আশেপাশের এলাকা। যান চলাচল স্বাভাবিক রাখতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কয়েকটি প্রবেশপথ টোল ফ্রি করা হয়েছে। অ্যাম্বুলেন্স ও বিদেশগামী যাত্রীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে ঢাকা সেনানিবাসের জাহাঙ্গীর গেট ও জিয়া কলোনি গেট। নূর হোসেনের রিপোর্ট। উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী রাহাত ফতেহ আলী খানের কনসার্টে যোগ দিতে ভক্ত অনুরাগীদের ঢল নামে আর্মি স্টেডিয়ামে। নির্ধারিত সময়ের আগেই স্টেডিয়ামে এসে পৌঁছান অনেকে। তার গানগুলো শুনতে খুবই ভালো লাগে, তাই আসলে খুব এক্সাইটেড ছিলাম, এই কারণে এক্সাইটমেন্টের জন্যই আগে চলে আসা। যদি ভিতরে ঢুকতে কোনো প্রবলেম হয় এই জন্য আমরা অনেক আগে চলে আসি। আমরা চাই এরকম কনসার্ট আরও হোক, বাংলাদেশে আরও চ্যারিটি ফান্ড হোক। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের পরিবার এবং আহতদের সহায়তার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কনসার্টের আয়োজন করে। কনসার্টে টিকিট ক্রয়ের মধ্য দিয়ে শহীদ পরিবার এবং আহতদের পাশে দাঁড়াতে পেরে গর্বিত আগত সঙ্গীতপ্রেমীরা। এই যে এখান থেকে যে আর্নিংটা আসবে এটা সম্পূর্ণ হচ্ছে গিয়ে এটা যে আমাদের যে কিছুদিন আগে যে ইয়াটা হয়েছে আমাদের দেশে, ওই ফ্যামিলিগুলোর পাশে দাঁড়াবে সবাই। এটা যতটাই হোক না কেন, যতটুকুই অর্থ হোক না কেন, বাট এটা অনেক ভালো লেগেছে। রাহাত ফতেহ আলী খান আমার খুব পছন্দের একজন শিল্পী, বেসিক্যালি তার জন্যই আসা এখানে। তার যেমন ওরে প্রিয়া, জরুরি থা, যাক শোনা শোনা লাগে, এই গানগুলো হচ্ছে আমাদের ইমোশনের জায়গা থেকে আমরা শুনেছি। রাহাত ফতেহ আলী খান যতটা আমার ফ্যামিলির পছন্দ তার চেয়ে বেশি আমার পছন্দ পার্সোনালি। ইচ অ্যান্ড এভরি সং অনেক ভালোবাসি, লিরিক্স টু লিরিক্স সব জানি। কনসার্ট ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সশস্ত্র সেনা সদস্যদের পাশাপাশি সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ ও র্যাবের সদস্যরা। স্টেডিয়ামের সব প্রবেশপথে বসানো হয়েছে তল্লাশি চৌকি। আশেপাশের সড়কে যানজট এড়াতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর, কুড়িল ও বনানী প্রবেশপথ 9 ঘন্টা টোলের আওতামুক্ত রেখেছে এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ। এছাড়া অ্যাম্বুলেন্স ও বিদেশগামী যাত্রীদের ক্যান্টনমেন্টের জাহাঙ্গীর গেট ও জিয়া কলোনি গেট ব্যবহারের অনুমতি দিয়েছে আইএসপিআর। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা।